সুপ্রভাত আমার ছাত্রছাত্রী আর্টস ম্যাগনেট বিশ্বজিৎ চ্যানেলে তোমাদের স্বাগতম। তো প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের ক্লাস 10-এর সেকেন্ড ইউনিট টেস্ট শেষ। পুজোও কিন্তু একদম ঘরে মানে তোমাদের দৌড়ে করা নাচছে। হ্যাঁ, ঢাকের বাজনা, নতুন জামা কাপড়, পুজোর বোম, তোমাদেরকে কিন্তু হাতছানি দেবে এবছর, যে বারবার তোমাদেরকে বাইরে ডাকবে, কিন্তু তোমরা সেই সমস্তকে উপেক্ষা করে নিজের পড়ার প্রতি একটু মনোযোগী হয়ে এবছর। কারণ পুজো প্রতিবার আসবে যাবে, এবছর এসেছে, পরের বছর আসবে। তুমি যতদিন পর্যন্ত পৃথিবীতে বর্তমান ততদিন পর্যন্ত পুজো তোমার সাথেও বর্তমান। কিন্তু মাধ্যমিক কিন্তু 2026 শেষ, আর কিন্তু তোমার জীবনে আর আসবে না। এবার তোমরা ইয়ার্কি করে বলতেই পারো যে স্যার হ্যাঁ ফেল করে গেলে আবার আসবে। এটা কিন্তু তোমাদের কথা অনুযায়ী বললাম, কিন্তু আমি চাইবো যে তোমরা সবাই ভালো করে মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হও। তো তোমরা অনেকে এবার প্রিপারেশন শুরু করে দিয়েছো, যাই হোক বাদ দেওয়ার কথাগুলো। তো প্রিপারেশন শুরু করেছো, ভালো করে প্রিপেয়ার হবে। আর প্রতিটা জিনিসের টেক্সটগুলোকে যেখানেই পড়ছো না কেন বা দেখছো না কেন, টেক্সটগুলো প্রতিটার প্রতি তোমরা একটু ইন্টারেস্টেড হবে, আর স্যারদেরকে জোর দেবে। কারণ যখন পুরো টেক্সটটা পড়া হয়ে যাবে, কোশ্চেনের লাইন ধরে তোমরা খুঁজতে পারবে না, বুঝতে পারবে না কোথা থেকে লাইনটা তুলেছে। আর টেক্সট পড়ার মধ্য দিয়ে বড় কোশ্চেন কিন্তু অ্যাটেন্ড করে আসতে পারবে ভালো রকম করে। তো টেক্সটটা ভালো করে পড়বে। তো তোমাদের আজকে আমি পড়াবো সিন্ধু তীরে। এই সিন্ধু তীরে কিন্তু একটা গুরুত্বপূর্ণ কবিতা তোমাদের। তো এই সিন্ধু তীরে তোমরা বলতে পারো স্যার সিন্ধু তীরে মানে, তোমাদেরকে বলছি যে সিন্ধু তীরে মানে কি, কিন্তু তোমাদের মনে হতে পারে সিন্ধু নদীর তীরে। সিন্ধু নদীর তীরে কিন্তু সিন্ধু নদীর তীরে না, সিন্ধু নদীর উৎপত্তিস্থল কোথায় তোমরা আমাকে লিখে জানিয়ে কমেন্টে। তোমাদের ভূগোলে আছে সিন্ধু নদীর উৎপত্তিস্থল, বই না দেখে কিন্তু লিখে দেখাবে সিন্ধু নদীর উৎপত্তিস্থল। তো যাই হোক, সিন্ধু তীরে মানে কিন্তু সিন্ধু নদীর তীরে না, এটা বড় সমুদ্র বা সমুদ্রের তীরবর্তী অঞ্চলে, সেই জন্য এটাকে বলা হচ্ছে সিন্ধু তীরে। সিন্ধু তীরের মাঝে বড় সমুদ্র তীরবর্তী অঞ্চলে কে বোঝানো হয়েছে। এই যে সিন্ধু তীরে কবিতাটা লিখেছেন সৈয়দ আলাউল। তো রোসাং রাজসভার অন্যতম কবি ছিল সৈয়দ আলাউল, যিনি মগন ঠাকুরের পৃষ্ঠপোষকতায় পদ্মাবতী কাব্যটি রচনা করেছিলেন। এই পদ্মাবতীর পঞ্চম খণ্ড পদ্মা সমুদ্রম থেকেই কিন্তু আমাদের এই সিন্ধু তীরে কাব্যটি কিন্তু সিন্ধু তীরে কবিতাটা কিন্তু নেওয়া হয়েছে। তো এখানে মগন ঠাকুর দেবের শেষের দিকে লাইনে তো পাবে, কারণ মগন ঠাকুরের পৃষ্ঠপোষকতা সৈয়দ আলাউল কিন্তু রোসাং রাজসভার সভাকবি ছিল। তো তার পৃষ্ঠপোষকতায় কিন্তু সৈয়দ আলাউল এই পদ্মাবতী কাব্যটি রচনা করেছে, যার যেখান থেকে আমাদের সিন্ধু তীরটা নেওয়া হয়েছে। এবার এই যে কবিতাটা পড়ার আগে তোমাদেরকে জানতে হবে, কবিতাটা যখন জানছো এর আগে একটা প্রেক্ষাপট রয়েছে, একটা ঘটনা রয়েছে। যেমন অভিষেকটাকে একটা প্রেক্ষাপট ছিল, ঘটনা ছিল। এই ঘটনা যদি তোমরা না জানো, হঠাৎ করে তোমরা যখন কবিতার মানে কবিতায় প্রবেশ করবে, তোমাদের জিনিসগুলো প্রতিটাই কিন্তু নতুন নতুন লাগবে। তো নতুন নতুন লাগার কোনো ব্যাপার হবে না, কারণ তোমাদেরকে জিনিসটা কিন্তু আগে জানতে হবে। জিনিসটা একটা প্রেক্ষাপট রয়েছে বা গল্পের একটা মূল অংশ রয়েছে। তো সেটা হচ্ছে যে চিতোরের রাজা রত্নসেনের সঙ্গে সিংহলের রাজকন্যা পদ্মাবতীর বিবাহ হয়। চিতোরের রাজা রত্নসেনের সঙ্গে সিংহলের রাজকন্যা পদ্মাবতীর বিবাহ হয়। এবার পদ্মাবতী রাজকন্যা যেহেতু অনেক ধন সম্পদ অধিকারী, তো তার পিতা তার বিবাহের সময় কিন্তু অনেক ধন সম্পদ তাকে দিয়ে দেয়। এই সমস্ত নিয়ে পদ্মাবতীকে নিয়ে আর পদ্মাবতীর চার সখীকে নিয়ে রত্নসেন সমুদ্রের পথে চিতোরে কিন্তু ফিরছিলেন। এই সমস্ত মানে এই সময় বা এমত অবস্থায় সমুদ্র কিন্তু এই সব কিছুকে দেখে তার লোভ হয়, এবং সে রত্নসেনের কাছে মানে গরিব ভিখারির ছদ্মবেশে রত্নসেনের কাছে চায়
এই তার সম্পত্তির কিছু অংশ চাইতে, কিন্তু রত্নসেন তাকে এমনভাবে তার সাথে মানে ব্যবহার করে যে তাকে দুচ্ছাই করে তাকে কিন্তু তাড়িয়ে দেয়। তাড়িয়ে দেওয়ার পর সমুদ্রের রূপ কিন্তু আমরা জানি প্রচণ্ড ভয়ঙ্কর, কারণ সমুদ্রের রূপের মধ্যেই কিন্তু ভয়ঙ্কর রূপের মধ্যে আমরা জানি শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী কিন্তু এখনো কিন্তু নিচে অবস্থান করেছে। তো সেই রূপ ধারণ করে নিয়ে দেখবে, সেই রূপ ধারণ করে একদম ওই তার জাহাজটাকে, তার নৌকাটাকে কিন্তু দ্বিখণ্ডিত করে দেয়, তার জাহাজটাকে পাল্টি মেরে দেয়। এবং তখন পদ্মাবতী তার 4 সখী আর রত্নসেন একটা মাঞ্জাসে আশ্রয় নেয়। সেই মাঞ্জাস সমুদ্রের জলের আঘাতে দ্বিখণ্ডিত হয়ে গেলে রত্নসেন অন্যদিকে যায়, আর পদ্মাবতী তার 4 সখী ওই মাঞ্জাসে ভাসতে ভাসতে সিন্ধু তীরে অর্থাৎ সমুদ্র তীরবর্তী অঞ্চলে কিন্তু অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে। এখানে একটা ছোট্ট জিনিস তোমরা ক্লিয়ার করে নেবে, পদ্মাবতী হচ্ছে সিংহলের রাজকন্যা আর রত্নসেনের স্ত্রী। আর একটা এখানে পদ্মা আছে, পদ্মা হচ্ছে সমুদ্রের কন্যা। পদ্মাবতী হচ্ছে সিংহলের রাজকন্যা আর রত্নসেনের দ্বিতীয় পত্নী, আর তোমাদের পদ্মা হচ্ছে সমুদ্রের কন্যা। এবার যখন পদ্মাবতী তার 4 সখী সমুদ্রের তীরবর্তী অঞ্চলে পড়ে থাকবে, তখনই পদ্মা অর্থাৎ সমুদ্রের কন্যা তার সখীদের সঙ্গে নিয়ে ভ্রমণকালে তখন দেখতে পাবে যে পদ্মাবতীও তার 4 সখী পড়ে রয়েছে। এইখান থেকে কিন্তু মূল শুরু হচ্ছে তোমাদের কবিতার অংশটা। দেখো, কন্যারে ফেলিল যথা জলের মাঝারে তথা দিব্যপুরী সমুদ্র মাঝে। কন্যারে ফেলিল যথা, কন্যা হে কাকে বলা হয়েছে? পদ্মাবতীকে। কন্যারে ফেলিল যথা জলের মাঝারে তথা, জলের মাঝখানে কন্যারকে যেখানে ফেলা হয়েছিল সেখানে ছিল জলের মাঝখান, সেখানে কি ছিল? দিব্যপুরী। সেখানে একটা দিব্যপুরী অর্থাৎ মনোরম জায়গা বা সুন্দর জায়গা কিন্তু সেখানে ছিল। অতি মনোহর দেশ নাহি তথা দুঃখ ক্লেশ সত্য ধর্ম সদাচার। অতি মনোহর দেশ, সেটা ছিল অতি মনোহর অর্থাৎ সমস্ত কিছুকে হরণ করে মনোহর, অতি খুব সুন্দর দেশ, সেখানে কোনো দুঃখ হতাশা দুর্দশা কিন্তু নেই। সত্য ধর্ম সদাচার, সেখানে সবাই সত্য ধর্ম মানে সবসময় পালন করে, যেখানে কোনো হিংসা মারামারি দলাদলি অহিংসা সেই সমস্ত কিছু কিন্তু নেই। তারপর সমুদ্র নিপ্রতি সুতা পদ্মা নামক, আমি আগেই বললাম সমুদ্রের কন্যা হচ্ছে পদ্মা, আর রত্নসেনের পত্নী আর সিংহলের রাজকন্যা হচ্ছে পদ্মাবতী। তো হচ্ছে সমুদ্র নিপতি সুতা, সুতা শব্দের অর্থ হচ্ছে মেয়ে বা কন্যা। বলছে সমুদ্র নিপতি সুতা, সমুদ্রের কন্যা পদ্মা নামে গুণযুক্তা, অর্থাৎ যার পদ্মা নাম সিন্ধু তীরে দেখি দিব্যস্থান, সে সিন্ধু তীরে দিব্যস্থান দেখে। উপরে পর্বত এক, তার উপরে সেই দিব্যস্থান, সে যে মনোরম স্থান যেখানে কোনো সবসময় কোনো দুঃখ ক্লেশ নেই, সদা সত্য ধর্ম বিরাজ করে, সেখানে কি রয়েছে? তার উপরে রয়েছে একটা পর্বত, তার উপরে এক পর্বত, ফল ফুলে অতিরেক, যেখানে ফুল ফলে পল্লবিত হয়ে থাকে, যেখানে ফুলে ফলে সবসময় শোভিত হয়ে থাকে, তার পাশে রচিল উদ্যান। এবার তার পাশে এই পদ্মা অর্থাৎ সমুদ্রের রাজকন্যা পদ্মা একটা উদ্যান রচনা করলো, একটা বাগান কিন্তু রচনা করলো। নানা পুষ্প মনোহর সুগন্ধি সৌরভতর, নানা ফল বৃক্ষ সুলক্ষণ। বলছে নানা পুষ্প মনোহর, সেই পদ্মা যে উদ্যান রচনা করেছিল, যে বাগানটা রচনা করেছিল, সেই বাগানটা কি রকম? নানা ফুল পুষ্পে মনোহর, নানা ফুল অর্থাৎ নানা রকম পুষ্পে কিন্তু মনোহর ছিল। সুগন্ধি সৌরভতর, তার যে গন্ধ, তার যে স্মেলটা কিন্তু সৌরভতর, মানে সুগন্ধির থেকে আরো সুগন্ধিযুক্ত ছিল, মানে সৌরভতর সমস্ত কিছুকে কিন্তু আকর্ষণ করত। নানা ফল বৃক্ষ সুলক্ষণ, অর্থাৎ নানা সেখানে ফলের গাছ ছিল, বৃক্ষ ছিল, নানা ফলে বৃক্ষে কিন্তু সুলক্ষণ অর্থাৎ পরিপূর্ণ কিন্তু ছিল সেই উদ্যানটা। কার উদ্যান? যেই দিব্যপুরী স্থানে পদ্মাবতী উদ্যান অর্থাৎ বাগান রচনা করেছে। পদ্মার উদ্যান, পদ্মাবতী না, পদ্মার উদ্যান। তাহাতে বিচিত্র টঙ্গী, টঙ্গী কথার অর্থ মনে রাখবে, টঙ্গী কথার অর্থ হচ্ছে রাখ দেবে,
তাহাতে বিচিত্র টঙ্গী, টঙ্গী কথার অর্থ হচ্ছে প্রাসাদ। তো তাহাতে রয়েছে বিচিত্র টঙ্গী, রয়েছে তাহাতে হচ্ছে নানা রকমের প্রাসাদ, হেমরত্নে নানা রঙ্গি। সেখানে ছিল হেমরত্নে নানা রঙ্গি, হেমরত্ন, হেম মানে সোনা, সেখানে সোনা দিয়ে সবসময় সেই সোনা দিয়ে খচিত বা সোনা দিয়ে মোড়াই ছিল তার প্রাসাদগুলো, তথা কন্যা থাকে সর্বক্ষণ। সেখানে কন্যাটাকে, কন্যা হচ্ছে পদ্মা, সমুদ্রের কন্যা, সেইখানে কন্যা অর্থাৎ সমুদ্রের কন্যা কিন্তু সর্বক্ষণ সব সময় কিন্তু থাকে। তো আজ এইটুকুই একটা পাঠ, তোমরা দেখবে একবার ভিডিওটা ভালো করে একবার দেখে নেবে, কারণ ভালো লাগবে, তোমাদের বুঝতে অসুবিধা হবে, আর তোমাদের পুরো ফাইনাল পর্যন্ত তোমাদেরকে হেল্প করবে ভিডিওটা। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটার পাশে থাকবে। ধন্যবাদ।